বিসমিল্লাহির রহমানির রহিম। সিরুনি হাই স্কুলের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জেসমিন সুলতানা, সহকারী লাইব্রেরিয়ান, সিরুনি হাই স্কুল দারুমিয়া ফেনী। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যার যার ঘরে সুরক্ষিত আছো, ভালো আছো। আর আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের পরিণতি ও নাগরিকতা বিষয়ের ক্লাস নিব। ক্লাসের ধারাবাহিকতা, এটা আমার দ্বিতীয় ক্লাস। তাহলে প্রথম ক্লাস যে নিয়েছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে কি পড়িয়েছিলাম। প্রথম ক্লাস পড়িয়েছিলাম তৃতীয় অধ্যায়ের আইন, স্বাধীনতা ও সাম্য বিষয়ে আইনের কিছু অংশ আমি পড়িয়েছিলাম। আজকে এর বাকি যেটা আছে তা থেকে কিছু অংশ বাছাই করে তোমাদেরকে পড়াবো। ওইটা পড়ে তোমার যে শিখন ফল অর্জিত হবে সেটা হলো, তুমি আইনের উৎসগুলা ব্যাখ্যা করতে পারবা, স্বাধীনতা কী তা বলতে পারবা, স্বাধীনতার বিভিন্ন রূপ ব্যাখ্যা করতে পারবা এবং সাম্য কী তা বলতে পারবা। তাহলে চলো আমরা মূল পাঠে ফিরে যাই। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যে পরিণত নাগরিকতা বইটি এবং খাতা ও কলম নিয়ে বসে যাও। তাহলে আজকে প্রথমে আমরা যেটাই যাব সেটা হলো আইনের উৎস। এই যে আইনের উৎস হলো যে আইন যে উৎপত্তি হয়েছে, আইনটা কিভাবে আসলো, এই যে এতগুলো আইন, এই আইনটা কোত্থেকে আসলো, এটার উৎপত্তি কি, এটাই হলো আইনের উৎস। তাহলে দেখো, প্রথম উৎসটা আমরা যেটা দেখতে পাচ্ছি, আমি বোর্ডে লিখে রেখেছি তোমাদের জন্য। দেখো, প্রথাটা কি দেখো, দীর্ঘকাল ধরে সমাজে কোনো নিয়ম চলতে থাকলে সেটা হলো প্রথা। রাষ্ট্র সৃষ্টির পূর্বে এই প্রথা মানুষের আচরণ নিয়ন্ত্রণ করত। রাষ্ট্র সৃষ্টির পর কিছু প্রথা রাষ্ট্রের অনুমোদন লাভ করে আইনে পরিণত হয়। ব্রিটেনের এখনো অনেক আইন আছে যেটা প্রথাভিত্তিক, তবে কিছু কিছু প্রথা আছে, অর্থাৎ নেতিবাচক প্রথা, যেগুলো আমাদের সমাজের জন্য ক্ষতিকর। ওইগুলো বন্ধে আবার আইন প্রণয়ন করতে হয়। যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে তোমরা খেয়াল করো, যৌতুক প্রথা এবং বাল্যবিবাহ, এই দুটি প্রথা বন্ধে আইন প্রণয়ন ও প্রয়োগ করতে হয়। এরপরে আসো ধর্ম ও ধর্মীয় অনুশাসন আইনের গুরুত্বপূর্ণ উৎস। এখন প্রতিটা ধর্মের কিছু অনুশাসন আছে এবং অনুসারী আছে। এই যে ধর্মীয় অনুশাসনগুলো আমাদের উন্নত ও সুশৃঙ্খলভাবে চলতে সহায়তা করে। তাহলে ওই যে বিভিন্ন ধর্মের অনুসারীরা এইসব ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলে, আর এই ধর্মের অনুশাসনগুলা পরবর্তীতে রাষ্ট্রের অনুমোদন লাভ করে আইনের মর্যাদা লাভ করে। তাহলে এই যে বাংলাদেশের মুসলিম আইন ও হিন্দু আইন এই ধর্ম থেকে এসেছে। এরপরে ধরো পারিবারিক ও সম্পত্তি প্রথা, এটাও ধর্ম থেকে এসেছে। তারপরে দেখো আইনবিদদের গ্রন্থ হলো, ধরো তোমরা যদি কোনো গল্প উপন্যাস পড়তে যাও, তখন তোমরা কি করো, কোনো একটা শব্দ যদি বুঝতে না পারো তখন অভিধান বা বিশ্বকোষের আশ্রয় নাও, এটার সমাধান খোঁজার চেষ্টা করো। বা অন্য কোনো সাবজেক্টও যখন বোঝো না, অন্য কোনো বিষয় যখন বোঝো না, তখন উপরের ক্লাসের বইগুলো তোমরা খোঁজো ওখান থেকে পাও কিনা। ওরকম যারা বিচার করে তারাও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় পড়ে। তখন তারা কি করে, তারা আইনবিদদের গ্রন্থ নিয়ে, বিজ্ঞানসম্মত গ্রন্থ নিয়ে আইনের ব্যাখ্যা খোঁজার চেষ্টা করে। এতে তোমাদের বইয়ে দেখো, এই যে আইনবিদদের গ্রন্থের মধ্যে দুইটা আইনবিদের গ্রন্থের নাম লেখা আছে। দেখো, অধ্যাপক ডাইসির দ্য ল অফ দ্য কনস্টিটিউশন একটা, আরেকটা হলো ব্ল্যাকস্টোনের কমেন্টারিজ অন দ্য লজ অফ ইংল্যান্ড।
এই দুইটা বই আছে। এরপরে আমি বইয়ের বাইরে কিছু লেখা তোমাদেরকে বোর্ডে লিখে রেখেছি, তোমরা খেয়াল করো এবং খাতায় লিখাও। খাতা থেকে পরে তোমাদের বইয়ের কোনো একটা অংশে লিখে রাখবা, না হলে হয়তো হারাই যেতে পারে। তারপরে দেখো, এই যে দেখো, আইনবিদদের গ্রন্থ, ব্রিটেনের আইন ব্যবস্থায় আইনবিদ কোক, আমেরিকার ক্যান্ট, ইসলামী আইনের ক্ষেত্রে আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলার অনেক অভিমতে আইনের মর্যাদা পেয়েছে। এরপরে দেখো এই অংশে লেখা পেল। এরপরে দেখো বিচারকের রায়। বিচারকরা মামলা চলাকালীন সময় বা বিচার কার্য পরিচালনার সময় অনেক সময় দেখা যায় কোনো একটা মামলার রায় দেওয়ার সময় অস্পষ্ট মনে হলে তখন তারা কি করে, তখন তারা যে নিজস্ব প্রজ্ঞা ও মেধা দিয়ে ওই বিচার কার্যের রায় প্রদান করে। ওই রায়টা যখন পরবর্তীকালে অন্য মামলার সময় যদি অন্য কোনো বিচারক সেটা গ্রহণ করে তবে সেটা আইনে পরিণত হয়। এরপরে দেখো ন্যায়বোধ। ন্যায়বোধটা কি? সেটাও বিচারকদের সংক্রান্ত। সেটা হলো বিচারকরা যখন কোনো একটা মামলা পরিচালনা করছিল তখন দেখতেছে যে দেশের যে প্রচলিত আইন আছে এতে ন্যায্য বিচার হচ্ছে না, তখন যে তাদের ন্যায়বোধ বিবেকবোধ দ্বারা তারা জাগ্রত হয়ে যে রায় প্রদান করে, এই রায় পরবর্তীকালে যখন কোনো একটা বিচারক গ্রহণ করে তখন সেটাই আইনে পরিণত হয়। এখন এরপরে দেখো আইনসভা। আইনসভাটা কি? আইনসভা হলো যেখানে আইন প্রণয়ন করা হয়। বাংলাদেশের আইনসভার নাম জানো তো তোমরা? বাংলাদেশের আইনসভার নাম নিশ্চয়ই জানো, জাতীয় সংসদ। এই যে জাতীয় সংসদে আইন প্রণয়ন করা হয় এবং সবার সমর্থন আদায় করা হয়। এখন দেখো এরকম আইনসভা সব দেশেই আছে। যেমন এই যে কি বলে, ব্রিটেনের আইনসভার নাম হলো পার্লামেন্ট, আর আমেরিকার আইনসভার নাম হলো কংগ্রেস। ঠিক আছে, তাহলে তোমরা এগুলো লিখে না। এরপরে দেখো এই যে আমরা 6টা প্রথার 6টা উৎসের কথা বললাম, এছাড়াও কিছু এই যে আইনের উৎস আছে যেগুলা তোমাদের বইয়ে নাই, আমি তোমাদের জন্য লিখে রেখেছি বোর্ডে। দেখো এছাড়া রাষ্ট্রীয় সংবিধান ও রাষ্ট্রপ্রধানের জারিকৃত প্রশাসনিক ডিক্রি, বৈদেশিক চুক্তি, আন্তর্জাতিক আইন ও কনভেনশনের রেটিফিকেশন ও আইন হিসেবে বিবেচিত। তাহলে এই অংশ এবং এই অংশ তোমরা খাতায় লিখে রাখো। ঠিক আছে, আমি এটা মুছে বলি। এরপরে আমাদের আসছে স্বাধীনতা। দেখো স্বাধীনতার কথা শুনলে আমরা খুশি হয়ে যাই না? কারণ আমাদের সবার স্বাধীনতা খুব প্রিয়। দেখো সাধারণ অর্থে স্বাধীনতা বলতে আমরা নিজের ইচ্ছা অনুযায়ী যে কোনো কিছু করাকে, যে কোনো কাজ করাকে স্বাধীনতা বলি। কিন্তু আসলে কি নিজের ইচ্ছে মতো সব কিছু করলে সমাজে শান্তি আসে বলো তো? এই যে তোমাদের পরিবারে যে সদস্যগুলো আছে তোমরা একটু খেয়াল করো, যদি সবাই সবার ইচ্ছা মতো সব কাজ করে তবে কি সংসারে শান্তি আসবে? চিন্তা করে দেখো, শান্তি আসবে না, বরং বিশৃঙ্খলতা পরিণত হবে, সংসারে কোনো শান্তিই থাকবে না। তাহলে পরিণতি ও নাগরিকতার ভাষা স্বাধীনতাটা কি? স্বাধীনতা হলো বলতে কারো অধিকার বা স্বাধীনতা ক্ষুণ্ণ বা বাধাগ্রস্ত না করে নিজের ইচ্ছে অনুযায়ী নির্দিষ্ট সীমার মধ্যে চলাই হলো স্বাধীনতা। তাহলে দেখো কত সুন্দর করে এখানে ব্যাখ্যা দেওয়া আছে। অন্যের স্বাধীনতায় বাধা বা হস্তক্ষেপ না করে নিজের ইচ্ছা অনুযায়ী নির্দিষ্ট সীমার মধ্যে চলাটাই হলো স্বাধীনতা। তাহলে নির্দিষ্ট সীমা, এই কথাটা কিন্তু খেয়াল রাখতে হবে তোমাদের। ঠিক আছে, তাহলে আমরা স্বাধীনতা কি তাও বলতে পারবো। এরপরে আসে স্বাধীনতার বিভিন্ন রূপ। এই যে আমরা কি বলে স্বাধীনতা ভোগ করি, তাহলে কোন কোন পর্যায়ে স্বাধীনতাটা ভোগ করি? দেখো
এখন দেখো, স্বাধীনতা আমরা কোন কোন পর্যায়ে স্বাধীনতা ভোগ করে থাকি। এক হলো ব্যক্তিগত স্বাধীনতা। তাহলে যে স্বাধীনতা ভোগ করার ক্ষেত্রে অন্যের কোনো ক্ষতি হয় না, সেটা হলো ব্যক্তিগত স্বাধীনতা। ব্যক্তিগত স্বাধীনতা কোনগুলো? সেটা হলো এই যে ধর্মচর্চা ও পারিবারিক গোপনীয়তা। তুমি তোমার ঘরে ধর্মচর্চা করবা, সেখানে অন্যের তো নিশ্চয়ই কোনো সমস্যা হবে না। তারপর পারিবারিক গোপনীয়তা, তুমি তোমার যে কোনো বিষয় তুমি নিজে গোপন রাখতে পারো, সেটা তোমার ব্যক্তিগত স্বাধীনতা। এরপরে দেখো সামাজিক স্বাধীনতা। জীবন রক্ষা, সম্পত্তি ভোগ ও বৈধ পেশা গ্রহণ। এই যে এই স্বাধীনতার দ্বারা তোমাদের সবার জীবন বিকশিত হয়। এই স্বাধীনতা হলো এই স্বাধীনতা আমাদের জীবন বিকশিত হয়। কিন্তু এই স্বাধীনতা ভোগ করার ক্ষেত্রে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, অন্যের অনুরূপ, এই যে অনুরূপ স্বাধীনতা ভোগ করতে যাতে কোনো বাধার সম্মুখীন না হয় এবং ক্ষুণ্ণ না হয়। এরপরে দেখো রাজনৈতিক স্বাধীনতা। রাজনৈতিক স্বাধীনতাটা কি? রাজনৈতিক স্বাধীনতার মাধ্যমে আমরা রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করতে পারি, যেমন ভোটদান, নির্বাচিত হওয়া, বিদেশে অবস্থানকালীন নিরাপত্তা লাভ। এগুলো হলো আমাদের রাজনৈতিক স্বাধীনতা। এরপরে অর্থনৈতিক স্বাধীনতা কি? অর্থনৈতিক স্বাধীনতা হলো যোগ্যতা অনুযায়ী পেশা গ্রহণ, উপযুক্ত পারিশ্রমিক পাওয়া। এই যে অর্থনৈতিক স্বাধীনতাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অর্থনৈতিক স্বাধীনতা তোমার যদি না থাকে, তাহলে অন্য স্বাধীনতাগুলোর কোনো মূল্য নাই। তাহলে তোমাকে যোগ্যতা অনুযায়ী পেশা গ্রহণ করা তোমার অর্থনৈতিক স্বাধীনতা এবং উপযুক্ত পারিশ্রমিক পাওয়া। এরপর আসে জাতীয় স্বাধীনতা। জাতীয় স্বাধীনতাটা এটা সব স্বাধীন রাষ্ট্রই মানে ভোগ করে। এই যে আমরা একটা স্বাধীন রাষ্ট্র, আমরা কিন্তু এই যে বাংলাদেশ জাতীয়ভাবে স্বাধীন, আমরা কিন্তু অন্য কোনো রাষ্ট্রের হস্তক্ষেপে মুক্ত এবং স্বাধীনভাবে আমাদের রাষ্ট্র পরিচালনা করছে এবং আমরা স্বাধীনভাবে থাকতে পারতেছি। এটাই আমাদের জাতীয় স্বাধীনতা। তাহলে আমরা এই যে স্বাধীনতার বিভিন্ন রূপ, এটাও আমরা জানলাম। তাহলে আমরা কোন কোন পর্যায়ে স্বাধীনতা ভোগ করি, এটা আমরা জানলাম। এখন দেখো আসছে সাম্য। তাহলে সাম্যটা কি? একটু বইয়ের পাতাটা উল্টাও। হ্যাঁ, উল্টে দেখো। সামর্থ্য তো আমরা এমনি জানি না, সমান। তাহলে এই যে সামর্থ্য সমান, তাহলে শব্দগত অর্থেই কিন্তু সাম্য বলতে সমান মর্যাদাকে। সাম্য বলতে কি বোঝায়? সমান মর্যাদাকে। এখন একটা জিনিস চিন্তা করো তো, আসলে আমরা সবাই কি সমান মর্যাদা পেতে পারি? যেমন আমার স্কুলের প্রধান শিক্ষক যে সম্মান বা মর্যাদা পাবে, আমি কি সেই মর্যাদা পেতে পারি? তারপরে দেখো তুমি তোমার কথা চিন্তা করো, তোমার যে শিক্ষক, তিনি যে মর্যাদা পাবেন, তুমি কি সে মর্যাদা পেতে পারো? নিশ্চয় না। তাহলে পরিণত নাগরিকতার ভাষায় সাম্যটা কি? সাম্য হলো এমন একটা পরিবেশ যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই যোগ্যতা অনুযায়ী সমান সুযোগ পায় এবং ওইখানে বিশেষ কোনো সুযোগ সুবিধা থাকবে না। এরপরে আবার ওই সুবিধাগুলো ভোগ করে তোমরা নিজেদের দক্ষতার বিকাশ করতে পারো। সাম্য কথাটাতে তিনটা কথা আছে। একটা হলো কি, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই যোগ্যতা অনুযায়ী সমান সুযোগ সুবিধা পাবে। আর দ্বিতীয় কথা হলো, এখানে বিশেষ শ্রেণীর জন্য কোনো বিশেষ সুবিধা থাকবে না। তৃতীয় কথা হলো, ওই সুবিধা তুমি প্রয়োগ করে, ওই সুবিধা ব্যবহার করে তুমি তোমাকে বিকশিত করবা, তোমার দক্ষতার বিকাশ করবে। তাহলে আমরা মোটামুটি এই অধ্যায়ের এই যে অংশগুলো পড়ালাম, এর মাঝে মাঝে কিছু অংশ অবশ্য ম্যাডাম তোমাদেরকে পড়ায়নি বা বাদ দিয়ে যেতে হয়েছে আমাকে। এটা তোমরা তোমাদের নিজস্ব উদ্যোগে পড়ে নিবা এবং পড়াটা এই অধ্যায়টা শেষ করবা। এই অধ্যায় থেকে আমি তোমাদেরকে কিছু বাড়ির কাজ দিচ্ছি, আশা করি বাসায় করে ফেলবা। আইনকে, আইনের উৎসসমূহ ব্যাখ্যা করো।
তারপরে স্বাধীনতাকে স্বাধীনতার বিভিন্ন রূপ। তাহলে দেখো, এই প্রশ্নগুলো তোমরা খাতায় রেডি করে পড়বা। আর তোমাদের প্রতি একটা অনুরোধ হলো, এই যে তোমাদের এই যে ক্লাস এখন বন্ধ, এই যে ফেসবুকে বলো, ইউটিউবে বলো, অনেক ভার্চুয়াল ক্লাসগুলো হয়। যে ভার্চুয়াল ক্লাসগুলো হয়, তোমরা নিজস্ব স্কুলের শিক্ষকদের ক্লাসের পাশাপাশি বিভিন্ন স্কুলের শিক্ষকদের ক্লাসগুলো করবা, এবং যে ক্লাসটা তোমার কাছে ভালো এবং গ্রহণযোগ্য মনে হয় ওই ক্লাস থেকে তুমি কিছু গ্রহণ করবা। এটাই কিন্তু তোমার সবচেয়ে বড় পাওয়া। এই যে তুমি ইচ্ছে করলেই তুমি ঘরে বসে বিভিন্ন ভালো ভালো শিক্ষকদের, প্রত্যন্ত এলাকা থেকে শুরু করে শহর পর্যন্ত বিভিন্ন স্কুলগুলা প্রতিনিয়ত শিক্ষকরা ক্লাস নিচ্ছে। তো যে ক্লাসটা তোমার কাছে ভালো মনে হয় ওই ক্লাস থেকে তুমি গ্রহণ করবা এবং পড়াশোনাটা চালিয়ে যাবা, পাঠ অনুশীলন চালিয়ে যাবা, আব্বু আম্মুর কথা শুনবা এবং ঘরে থাকবা, নিরাপদে থাকবা। ধন্যবাদ।